আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এই প্রোগ্রামে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টে আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের 5টি টপিকস রয়েছে: অ্যালগরিদমের বৈশিষ্ট্য, সুডোকোডের সংজ্ঞা, পিএসইউডিইউ, এটা উচ্চারণ হবে না, সুডোকোড বাংলা বলা হয় সুডোকোড, উচ্চারণটা সুডোকোড হয় সুডোকোড, এক্সপ্লেইন অ্যালগরিদমিক নোটেশন, অ্যালগরিদমিক নোটেশনের ব্যাখ্যা, স্টেপওয়াইজ রিফাইনমেন্ট অফ অ্যালগরিদম, একটা অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ বর্ণনা, এবং কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম, অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বর্ণনা করা। তো আমরা সিলেবাস থেকে আমরা এই প্রশ্নগুলি আমরা তৈরি করেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন: সুডোকোড বলতে কি বোঝায়? অ্যালগরিদমিক নোটেশন কি? অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের অ্যালগরিদম লিখো। এবং বড় প্রশ্ন হিসেবে রেখেছি অ্যালগরিদমের রান টাইম কমপ্লেক্সিটি বর্ণনা করো। সুডোকোড অ্যালগরিদমের ন্যায় সুডোকোডও প্রোগ্রাম তৈরির পূর্বে মূলত কাজ করে। তো প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে সুডোকোড। প্রোগ্রামের ধরন বা কার্যকরী তুলে ধরার জন্য কিছু নির্দেশক বা স্টেটমেন্ট সমূহকে সুডোকোড বলা হয়। যে কম্পিউটার বুঝতে পারেন, এটা মূলত প্রোগ্রাম তৈরি করার জন্য সহায়ক হিসেবে কাজ করে। এজ লাইক আমরা দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম যদি আমরা চিন্তা করি, প্রোগ্রাম তৈরি করার পূর্বে আমরা সুডোকোড লিখতে পারি যে আমরা একটা সংখ্যা ইনপুট নিলাম, একটা সংখ্যা ইনপুট নিলাম, একটা এ আর একটা বি ইনপুট নিলাম, এদিকে যোগ করে সি এর মধ্যে রাখলাম, প্রিন্ট সি কে প্রিন্ট করাইলাম। এটা হচ্ছে সুডোকোড। ইংরেজি ভাষার নাই, যেখানে স্টেপ 1 স্টেপ 2 থাকবে না। এক কথায় স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 যদি না দেই সেটাই সুডোকোড হবে। অ্যালগরিদমিক নোটেশন অ্যালগরিদমকে সহজে বোঝার জন্য বিধিবদ্ধ কিছু সংকেত বা নির্দেশনা ব্যবহার করা হয় অ্যালগরিদমের মাঝখানে, যাকে বলা হয় অ্যালগরিদমিক নোটেশন। অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, যেটা আমরা পাইথন প্রোগ্রামিং এ পড়েছিলাম। পাইথন প্রোগ্রামিং এ এই বিষয়গুলি আছে এবং ওখানকার যে অ্যালগরিদম, এখানকার অ্যালগরিদম সেম একই জিনিস। কম্পিউটার সায়েন্সে অ্যালগরিদম সব জায়গায় সেম একই জিনিস। পরীক্ষায় যাই আসুক, আপনার ডাটা স্ট্রাকচার আসুক বা পাইথন প্রোগ্রাম আসুক, অলমোস্ট সেম, একই জিনিস। অ্যালগরিদমের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে 6টা বৈশিষ্ট্য নিয়ে আসছি। নির্দেশের সঙ্গে ধাপ থাকবে, ধাপগুলি স্পষ্ট হতে হবে, ইনপুট থাকতে পারে, কাঙ্ক্ষিত আউটপুট থাকবে, প্রথম ধাপের মাধ্যমে শুরু করা হবে এবং শেষ ধাপের মাধ্যমে অ্যালগরিদম সমাপ্ত হবে, এবং ধাপগুলি সুস্পষ্ট হবে, এবং কন্ডিশনাল কন্ডিশন এবং অ্যারিথমেটিক্যাল যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলো যাতে সুস্পষ্ট হয়। তো আমরা এই 6টা বা আরো কম দিতে পারি, 2 মার্কের জন্য হয়তো আসতে পারে। কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের অ্যালগরিদম লিখো। আমরা এখানে একটা একটা অ্যালগরিদম আমরা এখানে দেখিয়েছি, ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের অ্যালগরিদম। যে অ্যালগরিদমটি আমাদের পূর্বে আমরা পাইথন প্রোগ্রামে দেখিয়েছিলাম। তো পাইথন প্রোগ্রামে যেটা এখানে একই রকম সেম। তারপরে আমি এখানে নেট থেকে একটা নিয়েছি, নেট থেকে যেটা নিয়েছি সেটাও আপনারা দেখতে পারেন হয়তো। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এন, স্টেপ 3 ফ্যাক্ট সমান 1, সিটিআরএল সমান 1। সিটিআরএল অথবা আই সমান 1 দিতে পারি। আমরা প্রিভিয়াস পাইথন প্রোগ্রামে মেবি আই সমান 1 দিয়েছিলাম। স্টেপ 4 হোয়াইল, মানে ওইটা হচ্ছে কন্ডিশন। সিটিআরএল এর মান যদি এর থেকে ছোট বা সমান হয় তবে কন্ডিশন সত্য হলে আমাদের এই কাজগুলি করবে। ফ্যাক্ট সমান ফ্যাক্ট স্টার সিটিআরএল হবে, এটা হবে সিটিআরএল, এটা এল এ পর্যন্ত সিটিআরএল হবে। সিটিআরএল সমান সিটিআরএল প্লাস 1, সিটিআরএল মানে 1 করে বাড়বে, অর্থাৎ যদি এর মান 6 দেই তাহলে কি হবে? কন্ট্রোলের মান 1 এর পরে এই যে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 পর্যন্ত বাড়বে। 7 যখন হবে তখনই ডিসপ্লে ফ্যাক্ট বের হয়ে যাবে, অর্থাৎ 1 যখন হবে তখন ফ্যাক্ট সমান ফ্যাক্ট স্টার 1, তারপরে স্টার 2, অর্থাৎ পূর্বের গুণফলের সাথে নতুন করে যে কন্ট্রোল সিটিআরএল এর মান সে গুণ করবে, এটা হচ্ছে সিটিআরএল হবে। আমরা ঠিক করে নেবেন, অথবা আমরা পাইথন প্রোগ্রামিং এ যেভাবে দিয়েছিলাম সেটা দিলেও হবে, সমস্যা নেই, যাই দেন হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই কোশ্চেন থেকে আমাদের বড় প্রশ্ন থাকতে পারে, আবার ছোট প্রশ্ন থাকতে পারে। অ্যালগরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম, কমপ্লেক্সিটি আসে, অথবা রান টাইম বলতে কি বোঝায় সেটাও আসতে পারে। অ্যালগরিদমের রান টাইম বলতে মূলত যেটা বোঝায়, একটা অ্যালগরিদম রান করার সময়, রান করার জন্য যতটুকু সময় নেয় তাকে মূলত রান টাইম বলা হয়।
সাধারণত অ্যালগরিদমের বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে, যেমন ট্রাভার্সিং, সার্চিং, ডিলিটিং, সর্টিং, মার্জিনিং। আমরা যেই কাজটাই করতে যাই না কেন, এই কাজটা করতে গেলে ডাটা প্রসেস করার ক্ষেত্রে যে সময়টা নেওয়া হয় তাকে মূলত বলা হয় রান টাইম কমপ্লেক্সিটি বলা হয়। এখানে রান করার ক্ষেত্রে কি পরিমাণ সময় নিবে এবং কম্পিউটারে কি পরিমাণ মেমোরি স্পেস নিবে, দুটির সাথে কম্পারিজন করে মূলত রান টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করা হয়। তো ইয়াকে ফাংশন অফ এন অথবা কমপ্লেক্সিটি ফাংশন এফ এন দ্বারা প্রকাশ করা হয়। তো কমপ্লেক্সিটি মূলত হচ্ছে নির্ভর করে ডাটার পরিমাণ এবং ডাটার যে প্রসেস আমরা কিভাবে প্রসেস করতেছি তার উপর নির্ভর করে মূলত কমপ্লেক্সিটি নির্ধারণ করা হয়। তো একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি মূলত তিন ধরনের ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে বিভক্ত: অস্ট কেস, এভারেজ কেস, বেস্ট কেস। অস্ট কেস যদি এমন হয়, যেমন সাপোজ এটা একটা অ্যারে বা লিস্ট যেখানে আমাদের 5টি সংখ্যা আছে। আমরা যদি 23 বা 25 খুঁজতে চাই, 23 এবং 25 খুঁজতে গেলে আমি কিন্তু শুরুতে 23 পেয়ে যাব, শুরুতে 25 পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যা। এটা হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেস আমাদের এখানে আছে বেস্ট কেস। আবার এভারেজ কেস যদি এমন হয়, প্রত্যাশিত মানের যদি আমরা যে আইটেম খুঁজতেছি, যে সংখ্যাটা আমরা খুঁজতেছি ওই সংখ্যাটা যদি আমাদের প্রত্যাশিত মানের মাঝখানে থাকে, অর্থাৎ সাপোজ যদি আমরা 12 বা 11 খুঁজতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, রান টাইম 23-25 চেক করে করে পর 12-তে আসবো, পরে 11-তে আসবো। তার মানে আমার এটাকে বলা হচ্ছে এভারেজ কেস। এভারেজ কেস। আর যদি 8 কে যদি খুঁজতে চাই, 8 যদি সবার পরে আছে, তার মানে এটা হচ্ছে অস কেস। অর্থাৎ এই 8 কে খুঁজতে গেলে আমাদের কি করতে হবে, সবগুলি আইটেমকে আমাদের চেক করতে হচ্ছে। আবার যদি আমরা 10 কে খুঁজতে চাই, 10 কে খুঁজতে গেলে কি হবে, এখানেও 10 নাই 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 নাই, তার মানে আমার সবগুলি আইটেমের সাথে কম্পেয়ার করা লাগতেছে, অর্থাৎ আমার সময় বেশি লাগতেছে। সময়ের উপর নির্ভর করে মূলত অস কেস, বেস্ট কেস, এভারেজ কেস। অস কেস হচ্ছে কি, যদি কোনো একটা আইটেম এই এর মধ্যে না থাকে অথবা সবার শেষে অবস্থান করে, তাকে বলে অস কেস। অর্থাৎ অর্থাৎ যে কোনো সম্ভাব্য ইনপুটের বেলায় এফএন এর সর্বোচ্চ মান অর্থাৎ রান টাইম যদি সবচেয়ে বেশি হয় তাকে বলা হয় অস কেস। ওদের সঙ্গে প্রশ্ন আসতে পারে, অস কেস কি, এভারেজ কেস। এফএন এর প্রত্যাশিত মানকে বলে এভারেজ কেস বলা হয়। অর্থাৎ এফএন এর ক্ষেত্রে অর্থাৎ একটা অ্যারের একটা আইটেম যদি মাঝখানে থাকে অথবা মাঝামাঝিতে পাওয়া যায় তাকে মূলত বলা হয় এভারেজ কেস। আর কোনো একটা অ্যারের কোনো একটা মান যদি প্রত্যাশিত মান অর্থাৎ রান টাইম যদি অনেক কম থাকে, কম যদি হয় অর্থাৎ শুরুতে যদি পাওয়া যায় তাকে বলা হয় বেস্ট কেস। আশা করি আপনারা ওই উদাহরণ দিয়ে আপনারা হয়তো আমার মনে হয় বুঝতে পারছেন। সাধারণত এক্ষেত্রে কি করা হয়, প্রবাবিলিটি সম্ভাব্যতার মাধ্যমে মূলত রান টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করা হয়। যদি এমন হয় যে একটা অ্যারে বেশ কিছু আইটেম হচ্ছে n1 n2 কমন নয় nk, যাদের প্রবাবিলিটি যদি এমন হয় যে একটা আইটেম পাওয়ার প্রথম স্থানে পাওয়ার সম্ভাবনা p1, দ্বিতীয় স্থানে পাওয়ার সম্ভাবনা p2, তৃতীয় স্থানে পাওয়ার সম্ভাবনা p3 ক্রমান্বয়ে সবার শেষে পাওয়ার সম্ভাবনা pk হয়, তাহলে তাহলে আমরা fn সমান লিখতে পারি n1 p1 প্লাস n2 p2 ডট প্লাস ডট ডট প্লাস nk pk। অ্যালগরিদমকে কমপ্লেক্সিটিকে আবার বিগ নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। বিগ নোটেশন ছাড়াও আবার আছে হচ্ছে থেটা নোটেশন, লিটল নোটেশন, লিটল ওমেগা নোটেশন। এই নামগুলি দিলেই হবে। এরপরে হচ্ছে আমরা আমাদের বেশ কিছু সার্চিং বা সর্টিং আছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে। সেই চ্যাপ্টারগুলোতে প্রতিটা সার্চিং সর্টিং এর জন্য আমাদের এভারেজ কেস, বেস্ট কেস, তারপরে অস কেস মান রয়েছে, যে মানগুলি আমরা পরে দেখবনি, এটা আপাতত দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এখান থেকে আমরা কি করতে পারি, রান টাইম কমপ্লেক্সিটি বলতে কি বোঝায় সেটা আমরা নিতে পারি। অস কেস, এভারেজ কেস, বেস্ট কেস এর সংজ্ঞাগুলো আমরা দিতে পারি। এই ডাটা দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি। আর এখানকার বিগ ও নোটেশন, তারপরে থেটা নোটেশন, লিটল ও নোটেশন, লিটল ওমেগা নোটেশন নামগুলি দিতে পারি। আর বেশি কিছু দরকার নাই, শুধু সুযোগ হয় সিম্বল দিতে পারি, রান্নার দরকার নাই। আমরা এখানে একটা অ্যালগরিদম রান টাইম কমপ্লেক্সিটি কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখিয়েছি। আমরা এখানে লিখতে পারি সাম এ কমা এন, একটা ফাংশন সাম এ কমা এন, যেটা দুইটা আর্গুমেন্ট বা দুইটা প্যারামিটার। সেকেন্ড ব্র্যাকেট এর সমান 0 ফর আই এর মান 1 থেকে বাড়বে হচ্ছে n পর্যন্ত। n মানে হচ্ছে আমরা আমরা কত পর্যন্ত যোগ করতে চাই, যদি 10 পর্যন্ত যোগ করতে চাই তাহলে এখানে 1 to 10 পর্যন্ত বাড়বে। s সমান s প্লাস ai।
অর্থাৎ কি হবে, এস এর মানের সাথে কি হবে, এআই কে যোগ করবে। এর যদি এর দেখানো হচ্ছে, আমরা এখানে এআই না দিয়ে শুধু আই দিতে পারি, শুধু আই দিলেও চলবে। রিটার্ন এস যেখান থেকে কল করা হবে সেখানে সাবের মানটা পাঠিয়ে দিবে। তো আমরা এটাকে আমরা কি করলাম, এখানে টেবিলে লিখলাম, কলামে লিখলাম সাম এ কমা এন, ফ্রিকোয়েন্সি নাই, এস সমান 0, ফ্রিকোয়েন্সি 1, ফর আই ইকুয়াল টু 1 টু এন, এর মান যদি 1 থেকে n পর্যন্ত বাড়বে সেহেতু এখানে কি হবে, n+1 পর্যন্ত দেওয়া লাগবে। অর্থাৎ i এর মান যদি 1 থেকে 10 পর্যন্ত বাড়তে যায়, 1 থেকে 10 পর্যন্ত বাড়বেই, 11 হওয়ার পরে কন্ডিশন মিথ্যা হবে, তাই হচ্ছে n+1। অর্থাৎ এখানে n এর মান যা হবে তার থেকে 1 বেশি লাগবে আমাদের n+1। s সমান s প্লাস i যদি দেই, তাহলে এখানে কি হবে, এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে, i এর মান 1 2 3 কমানো 10 পর্যন্ত, তো এই লাইনটা আমার 10 বার এক্সিকিউট হবে, তাই হচ্ছে n এর মানের উপর নির্ভর করবে। n 10 হলে এটা হবে n। রিটার্ন s, এটার জন্য ফ্রিকোয়েন্সি 1 দরকার। সব যোগ করি আমরা এখানে 2n, 2n প্লাস একটা 1 3, 2n প্লাস 3, অর্থাৎ এখানে আমাদের কমপ্লেক্সিটি ফাংশন অফ n সমান হচ্ছে n। যদি n স্কয়ার হতো তাহলে n স্কয়ার দেওয়া লাগতো। তো সুযোগ হয় আমরা এই টেবিলটা দিতে পারেন, আর না হলে আগে যেগুলো বললাম সেগুলো দিলে চলবে। এই বিষয়ে আবার পরবর্তীতে আরো আমাদের ডিটেলস আলোচনা আছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা বিষয়গুলিকে একটা খাতার মধ্যে নোট করবেন, নোট করলে সুবিধা হবে। আর পড়ার ক্ষেত্রে আমার একটু বুঝে শুনে করবেন, যাতে বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সংজ্ঞা মানে যাই পড়েন যাতে সব ধরনের আনসারই করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। যদি কোনো কিছু সমস্যা হয় আগামী দিন বা আবার কমেন্টসে জানাবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।